প্রথমে আমি বলি কি, যে আমরা একটু মাথা ঠান্ডা করে ইনভেস্টিগেশনটা একটু বুঝতে হবে। কিন্তু আমি কথা বলি, এই ইনভেস্টিগেশন কিন্তু বাজারে মাছ কেনা মাছ বিক্রি করা না। সব কিছু তোমার কাগজ কলমে জাজের কাছে সেখানে হাজির করতে হয়। সেখানে যদি যদি আমরা শুধু খালি মুখে মুখে কথা বলি, তাহলে কিন্তু সেই চার্জশিট ফেল করে যাবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমরা এইটা এভিডেন্সে এসে গেছে যে ওই জায়গা প্রথম দিনই যেদিন এই মনিটরিং হয় সুপ্রিম কোর্টে, সেদিন সলিসিটর জেনারেল বলছেন কি, যে মিলর্ড, মানে যে চিফ জাস্টিসকে মুখ থেকে তাকিয়ে বলছেন, মিলর্ড, যে এই যে সিন অফ ক্রাইম সেটা অল্টার করা হয়েছে, মানে পরিবর্তন করা হয়েছে। এখানে আমাদের তদন্ত করাটাই একটা বড় চ্যালেঞ্জ। তার মানে তদন্ত করা কঠিন, এই কথাটা বুঝতে হবে। এইবারে আমি তা দিয়ে এবার আরো এক্সপ্লেন করছি, যে সবাই জানে যে ওই ইনকোয়েস্ট রিপোর্টও ঠিক মতো করে করা হয়নি। 2 নম্বর হচ্ছে, পোস্টমর্টম রিপোর্টও এলাবোরেট করা হয়নি, অনেক জায়গায় মানে জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। 3 নম্বর হচ্ছে, ওই দিনই তাকে যত তাড়াতাড়ি পারা যায় তার ডেড বডি সৎকার করা হয়েছে। 3 নম্বর। 4 হচ্ছে কি, যে ওই জায়গাটা আগেই তো তুষার মেহতা তো বলেই দিলেন যে ওই সিন অফ ক্রাইম পরিবর্তন করা হয়েছে। মানে মস্ত বড় কথা, পরিবর্তন করা হয়েছে। যদি সিন অফ ক্রাইমই পরিবর্তন হয়ে যায়, তাহলে তো তদন্ত করা যায় না। আমি বলি যে তদন্তের মধ্যে সিন অফ ক্রাইম, ইনকোয়েস্ট রিপোর্ট এবং পোস্টমর্টম রিপোর্ট, এই তিনটে জিনিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো যেখানে সিন অফ ক্রাইম হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, এবং ওইটাই দেখো পরবর্তীকালে যখন পোস্টমর্টম, পরবর্তীকালে ফরেন্সিক রিপোর্ট সে একই কথা বলছে, যে ওই জায়গায় কিচ্ছু নেই, মানে ওই পুরো জায়গাতে তার রক্ত বক্ত অমুক তমুক কিচ্ছু নাই, আমরা দাদিয়া বলতে পারি যে ওখানে জিনিসটা হয়েছে। অতএব এটা তো আগের থেকে সিবিআই বলে যাচ্ছে। এই লাস্ট বলছি কি, কিভাবে ওই জায়গাটা নষ্ট করা হয়েছে। এক তো প্রথমে উল্টোপাল্টা মানুষ ওখানে ঢুকিয়ে দিয়ে, মানে এক গাদা মানুষ ওই সিন অফ ক্রাইমের মধ্যে ঢোকানো হয়েছে। দুই কি হয়েছে 14 তারিখে, 14ই আগস্ট তারিখে কি হয়েছে, 2-3 হাজার মানুষ নিয়ে এই যে অ্যাটাকটা করানো হলো, এর পিছনে তো সম্পূর্ণ রাজনৈতিক অবনাশ হয়, সেই জন্য তো তারা গিয়েছিল ওখানে। তো এর পরেও আমি বলবো কি, যে এই সঞ্জয়ের বিরুদ্ধে একটা চার্জশিট করা, এবং যদি তার শাস্তি হয়, আমি বলবো কি, ইটস এ মিরাকল। আমি আগেও বলেছি যে এটা একটা মিরাকল, এবং এখনো আমি সেটা বলছি, এটা একটা মিরাকল। দিস ইজ নাম্বার 1। স্যার, কিন্তু মানে সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট হলো, কিন্তু বিষয়টা যেটা সাধারণ মানুষের প্রশ্ন, যে আপনি নিজেও কিন্তু এক্সপ্লেন করে বলেছিলেন যেটা একজনের কাজ নয়, সেখানে দাঁড়িয়ে বাকিরা তো অধরাই রয়ে যাচ্ছে। না, এবার একটা প্রশ্ন আছে, যাকে আমি চার্জশিট করব, চার্জশিটে তো আমি অনেক অপরাধী থাকতে পারে, সেটা একসঙ্গেও হতে পারে, একটা আবার আলাদা আলাদা করেও আমি করতে পারি, যে একটা এই একজন ওয়ান পার্সন আমি চার্জশিট, মানে ওটা ফাইনাল রিপোর্ট, ওটা আসল কথাটা হচ্ছে কিন্তু, মানে আইনের কথাটা কিন্তু ফাইনাল রিপোর্ট, কিন্তু সাধারণভাবে আমরা বলি চার্জশিট। তো ওই চার্জশিটটা তো আমি একজনের মধ্যে আমি করেছি এখানে, ওটা অন্য লোকের কথা এখানে আসবে কেন, এইটা প্রথমত বোঝা দরকার। যে এই যে কাগজটা, এই যে আমার হাতে রয়েছে, যে চার্জশিটের কাগজটা আমার হাতে রয়েছে, আমি দর্শককে দেখাচ্ছি, যে দেখুন এই হচ্ছে চার্জশিটের কাগজ। তো এই কাগজটার মধ্যে অন্য লোকের কথা নেই, এখানে এভিডেন্সের কি কথা আছে, সেখানে অন্য লোকের কথা আসতে পারে,
কিন্তু এখানে অন্য লোকের মধ্যে এখানে চার্জশিট হয় নাই, এখানে চার্জশিট হয়েছে, চার্জশিট করা হয়েছে আর কি, চার্জশিট সিবিআই করেছে এবং কোর্টের কাছে গিয়েছে মহামান্য আদালত, আপনি বিচার করেন। কিন্তু এই বিচার অন্য লোকের বেলায় না, এই বিচার শুধু এই সঞ্জয়ের বেলায়। অর্থাৎ এই জিনিসটা মাথার মধ্যে রাখা দরকার। এইবার বলার পরে আমি বলি কি, যে তাহলে অন্যের বেলায় কি কিছু হবে না? এইখানে একটা কথা বলি, আচ্ছা 7-10 তারিখে চার্জশিট হয়েছে, এই সম্বন্ধে কোনো ডাউট আছে কি? 7-10 করে তারিখে চার্জশিট হয়েছে, আর এর যে মনিটরিং 15/10/2024 একটা মনিটরিং হয়েছে, লাস্ট পার্ট অন। তো সেই মনিটরিং এ কি বলছেন সুপ্রিম কোর্ট, আমি আগে ইংরেজিতে বলবো তারপরে বাংলায় বলবো। কোর্ট, the status report filed by the Central Bureau of Investigation indicates that further investigation into the role of others in relation to the alleged rape and murder, repeat, to the alleged rape and murder of 9 August 2024 is the subject matter of the continuing investigation, phase 2 of the order of the Supreme Court. কি বলছেন তাহলে, যে এই যে সেদিন আজকে যে আমরা স্ট্যাটাস রিপোর্ট পেলাম, সেই স্ট্যাটাস রিপোর্টে ইন্ডিকেট করছে, মানে দেখানো হচ্ছে কি, যে আরো ইনভেস্টিগেশন চলছে এবং চলবে, এবং কোন কোন কেসে চলবে, যে কেসে হয়েছে রেপ এবং ধর্ষণ এবং খুনের যে কেস, সেই কেসে তদন্ত চলবে এবং ক্লিয়ার করা হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার অফ 9 August 24, মানে এখন এই কথা নয় যে করাপশন কেস অমুক তার, ইজ এ সাবজেক্ট ম্যাটার অফ কন্টিনিউইং ইনভেস্টিগেশন, এবং ওইটাই হচ্ছে বিষয়, এই ইনভেস্টিগেশন চলবে। আচ্ছা, এরপরে যদি আমরা সুপ্রিম কোর্টের যা লিখিত ভাবে তারা বলেছে, এরপরে সেটা যদি আমরা যখন কথাবার্তা বলি, উইথ ডিউ রিগার্ডস, যারা বুদ্ধিজীবী বা যারা এই নিয়ে আন্দোলন করছেন তারা, আমরা তাহলে তো জিনিসটা তো নিরপেক্ষভাবে দেখা হচ্ছে না। আপনি যদি ইমোশনাল, এক তো বাঙালিরা আমরা খুব ইমোশনাল, এখনই মারো এখনই ধরো এই টাইপের ব্যাপার, এইটাই তদন্তে হয় না, এবং বিশেষ করে এই সমস্ত তদন্ত যেখানে মানে ওজন বইতে হচ্ছে, যে একটা সরকার সে চাইছে ইনভেস্টিগেশন না হয়, এবং সেই জন্য তারা চায় নাই সিবিআই ইনভেস্টিগেশন, এবং সবসময় তার বিরোধী, আর যা তারা করেছে সর্বনাশ করেছে না। আসলে আবার আমি যদি ওই সলিসিটর জেনারেলের কথা তো বারবার বলার দরকার নাই আমার, তাহলে এলো 1 নম্বর। 2 নম্বর, সেটাও আমি একটু বলতে চাচ্ছি। দেখুন 2 নম্বরে এইখানে যে ওরা কি যখনই যে ম্যানুয়ালে, সিবিআই ম্যানুয়ালে কি হয়, সম্পূর্ণ যখন চার্জশিটটা হাজির করা হলো, তার লাস্টে মানে 1, 2, 3, 4 করে বলা হয় যে কেন আমরা চার্জশিট করছি এবং কেন তার শাস্তি হবে সেটা বলা। তো সেইটা হচ্ছে আপনার, সেইটা হচ্ছে 16টা পয়েন্ট। সেই 16টা পয়েন্টের মধ্যে কি করছে আবার, হ্যাঁ, আর একটা পয়েন্ট 16.28 পর্যন্ত হচ্ছে সেই কথাবার্তা, কিন্তু তার সঙ্গে ওরা ঢুকিয়ে দিল 16.29, সেটা তার সঙ্গে কিন্তু এই সঞ্জয়ের কোনো সম্পর্ক নেই। তার মানে কি, যদিও সঞ্জয়ের বেলায় চার্জশিট করা হচ্ছে, কিন্তু এই যে লাস্ট প্যারাগ্রাফ যা দেওয়া হচ্ছে সেটা সঞ্জয়ের বেলায় নেই। কি আছে এখানে, the acts/omissions on the part of Abhijit Mandal and the then SHO Tala and Sandeep Ghosh, the then principal of R.G. Kar Medical College, with regard to attempt to hush up the matter, destruction of evidence have surfaced এসে গেছে, যে এভিডেন্স ডিস্ট্রাকশন তোমরা করেছো এবং আমাদের এভিডেন্স এসে গেছে, and both of them have been arrested and presently are in judicial custody. Investigation against them on the aspect of larger conspiracy, including in-depth investigation চলছে। লার্জার কনস্পিরেসি মানে বৃহত্তর চক্রান্তের বেলায়ও ইনভেস্টিগেশন করা হচ্ছে। ওদের ইনভলভমেন্ট এবং অন্য লোক, ওদের ইনভলভমেন্ট এবং আরো লোকের ইনভলভমেন্ট, তার মানে ওরা দুজন শুধু না,
আরো লোক এর মধ্যে ইনভলভ মানে স্যার যাদের নাম এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। জানা যাচ্ছে না, কিন্তু সেটা আমরা ইনভেস্টিগেশন করব হুম, ইন দ্য কমিশন অফ ক্রাইম অফ ইটস অ্যাবেটমেন্ট এবং অ্যাবেটমেন্ট করা ইত্যাদি ইত্যাদি কোন ইয়েতে, এবং আমরা তারপরে দেন আফটার কমপ্লিশন অফ ফার্দার ইনভেস্টিগেশন মানে আরো ইনভেস্টিগেশন করার পরে সাপ্লিমেন্টারি ফাইনাল রিপোর্ট উইল বি ফাইল, এবং সাপ্লিমেন্টারি আমরা যখন তদন্ত শেষ হবে আমরা ফাইনাল রিপোর্ট করব। আমরা যদি এই দুটো জিনিস ঠিক মতো করে দেখি তাহলে আমি বলবো কি নিরপেক্ষভাবে বিচার করা মানে দেখা হবে। আদারওয়াইজ কি হবে, আপনি লাফালাফি করলেন, আন্দোলন করলেন, কিন্তু কি সুপ্রিম কোর্ট কি বলেছে, ওরা কি বলেছে, ওই চার্জশিটে কি বলা হয়েছে আমরা দেখো না। এই এই মামলায় 14 তারিখে যে যে মামলা যেতে মানে যে রায় হচ্ছে তার সঙ্গে অন্যদের কোনো সম্পর্ক নেই, এটা শুধু ওর বেলায় চার্জশিট করা হচ্ছে। হ্যাঁ স্যার, আপনি যেটা বললেন যে এই যে চার্জশিট যেটা আপনি পড়ে শোনালেন লাস্ট তার পয়েন্টটা, যে সেখানে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ এদের দুজনের বাইরেও যারা জড়িত, যাদের এখনো নাম আমরা জানতে পারিনি, তাদের বিষয়টাও কিন্তু এর মধ্যে একটা উল্লেখ রয়েছে যে তাদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলবে, সবটা বন্ধ হয়ে যায়নি, চলছে এবং চলবে। হ্যাঁ, এবং এরা- সাপ্লিমেন্টারি চার্জশিট তারপরে ফাইল করা হবে এমনটাও বলা হয়েছে। তাহলে সেখানে দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু মানে উঠছে বা চারিদিকে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে এই ঘটনায় একজনকে ঘিরেই বিচার বা তদন্ত প্রক্রিয়া চললো, একজন নাকি একাধিক জড়িত এই ঘটনায়, তার সমাধান হলো না, কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, এবং প্রাথমিক চার্জশিটের পর সাপ্লিমেন্টারি চার্জশিট পাওয়া গেল না, সিএফএসএল বা ফরেন্সিক রিপোর্ট খতিয়ে রাখা হলো না, তদন্ত সঠিক পথে এগোয়নি। এই যে এতগুলো যে প্রশ্ন উঠছে এই সবকটাই তাহলে ইররিলেভেন্ট আপনি বলতে চান? না না না, ওটাও আমি বলবো কি, আমি আমরা খুব মানে ইমোশনালি কথাবার্তা বলছি, কাগজপত্র দেখে কথাবার্তা বলছি না। এই সমস্ত যা রিপোর্ট হয়েছে এই চার্জশিট করার আগেই রিপোর্ট হয়েছে, এবং এই চার্জশিটের মধ্যেও ফরেন্সিক রিপোর্টের মেনশন আছে, সেটাও উল্লেখ রয়েছে। কিন্তু কিন্তু এটা জিনিস ভালো করে বুঝতে হবে যে যেদিন ওরা ওই দুজনকে নিয়ে কোর্টে গিয়ে বলল যে আমরা এখন এদের বিরুদ্ধে আমরা চার্জশিট দিচ্ছি না, তখন আর একটা কি, সেদিনও কি কি বলবো কি, সেদিনও জাজ সাহেব কি বলেছেন সেটাও আমি বলবো কি, আমরা ভালো করে মানে জিনিসটা দেখি নাই। উনি কি বলছেন, ইন দিস কি নো চার্জশিট হ্যাজ বিন filed against the accused অভিজিৎ মন্ডল অ্যান্ড সন্দীপ ঘোষ টিল টুডে। আমি যেদিন বলছি লাস্ট যেদিন ওদেরকে এ করা হয়েছে তখন ওই জাজ সাহেব কি বলেছে, বলে যান সিবিআই কি বলেছে, today, day of them in custody. Hence, the accused persons are directed to find a bail of rupees 2,000 each. Both the accused are directed to assist prosecuting agency and when they are called on, as and when they are called on, for the purpose of investigation by the CBI to appear before the court on the next date of his. তার মানে কি, জাজ সাহেব বলছেন কি যে ওরা এই আজকে কোনো চার্জশিট ওদের ওদের বিরুদ্ধে দিচ্ছে না, কিন্তু ইনভেস্টিগেশন চলবে, তোমরা এখনো আসামি আসামি এবং যখনই সিবিআই ডাকবে সেই সিবিআই তাদের কাছে যেতে হবে তোমাদের, এবং এবং পরবর্তীকালে যেদিন আবার শুনানি হবে তোমাদের আসতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে কি, যে কোর্টেও বলে দিচ্ছে যে এই ইনভেস্টিগেশন চলছে, কোর্ট সিবিআই কি বলেছে ছেড়ে দিতে আমি আগেই এক্সপ্লেন করেছি, কোর্ট ও মহামান্য আদালতও বলে দিচ্ছেন যে ইনভেস্টিগেশন চলছে এবং তোমাদের যেতে হবে যখন তোমাদের ডাকবে। কিন্তু তাহলে যে সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটের উপরে মানে চার্জশিট পাওয়া গেল না বলে যারা অনাস্থা প্রকাশ করছেন সিবিআই এর উপর, বা এটাও বলছেন যে সঞ্জয় একা অভিযুক্ত নয়, তার সঙ্গে আরো যারা জড়িত আছে তারা অত্যন্ত প্রভাবশালী, এবং সিবিআই সেভাবে ঠিক মতো মানে বিচার না করে বা ঠিক মতো ইনভেস্টিগেট না করে সঞ্জয়কে মূল অভিযুক্ত হিসেবে ধরে নিয়ে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে গিয়েছে, ফলে সেজন্যই সিবিআই এর তদন্তে অসন্তোষ প্রকাশ করছেন তারা। তাহলে এই বিষয়গুলোর তাহলে কোনো ভিত্তি নেই? না, কোনো ভিত্তি নেই। আমি বলবো এই যারা বলছেন তাদের হাতে কোনো কাগজ নেই, কথাটা একেবারেই কাল্পনিক কথাবার্তা এবং একটা বিরক্তের ব্যাপার। কেন সবাই চায় জলদি,
মানে জলদিবাজি এখনই সবাইকে, যারা অন্যান্য লোক যারা আছে এর মধ্যে ইনভলভ আছে তাদের ধরে নিয়ে আসো, এখনই পিঠ মরা দিয়ে ধরে নিয়ে আসো, তো চার্জশিট করো, এইভাবে তদন্ত হয় না। আর একটা মনে রাখতে হবে, এই কেসে তদন্ত করা অসীম কঠিন, প্রথমে আমি বলেছি। তারপরেও সুপ্রিম কোর্ট বলছেন, এবং তারা চার্জশিট যদিও এটা বলার কোনো দরকার ছিল না ওদের, এই যে চার্জশিটের যে লাস্ট যে পয়েন্টটা আমি বললাম, যে এইটাও 16.29 এটা বলেছে, এটা তাদের বলা দরকার ছিল না। তারা জানতো যে পাবলিক উল্টো পাল্টা ভাবতে পারে, তো এটাও তারা বলে দিয়েছে। তো আমি বলবো কি, যে এই যে আর কিছু হলো না, এটা ঠিক নয়। কেন, মানুষের মধ্যে একটা জিনিস ঢুকেছে। এখন দেখো, সিবিআই হয়েছে হুইপিং বয়, তাকে পেটাও, সিবিআইকে পেটাও, এই অবস্থা। এবং মনে হচ্ছে যে এই সরকার এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার মানে সিবিআই, তারা একত্র হয়ে এই কেসটা যাতে সর্বনাশ হয় সেই চেষ্টা করছে। এই সমস্ত কথাবার্তা তো হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, আমি মিডিয়া, এগুলো ঠিক আছে। এটা একটা কি হয়, অন্য যে লোকগুলো যারা ইনভলভ আছে এবং উচ্চতলার লোক, এবং শুধু খালি এরা দুজন বা এই একা না, আরো লোকের মধ্যে রয়েছে এবং হায়ার লেভেলে লোক রয়েছে, তাদের কিছু হলো না, যেহেতু এখনো হয় নাই। তো এটাও একদিক থেকে যদি আমরা বলি যে সাধারণ মানুষে কি চিন্তা করে, তো তারা তো তাড়াতাড়ি চায় না, আর এত বড় একটা আন্দোলন। এবং 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 যেটা জানা যাচ্ছে যে 18 তারিখে কোর্টে রায়দান হবে, তাতেই সাধারণ মানুষের আরো বেশি মানে চিন্তা এটা হয়ে গেছে যে 18 তারিখ রায়দান মানে সমস্ত কাজ শেষ, সিবিআই এবার দিল্লির টিকিট কেটে ফিরে যাবে। না, মোটেই দিল্লিতে হচ্ছে না। আর এই তারা তাও রিটেন ভাবে দিয়েছে, সুপ্রিম কোর্টে দিয়েছে, সুপ্রিম কোর্ট নিজে বলেছে, এবং চার্জশিটের মধ্যেও রয়েছে আমাদের ইনভেস্টিগেশন চলছে, এমনকি জাজ সাহেবও বলছে যে ইনভেস্টিগেশন চলছে। অতএব আমি বলতে চাই যে দেখুন, আমি তো কাগজ ছাড়া কথা বলতে পারবো না। কাগজে যা বলছে যে ইনভেস্টিগেশন চলছে, এবং ইনভেস্টিগেশন চলছে, আরো চলবে কাদের বিরুদ্ধে, যারা এই এই খুন এবং মার্ডার কেসে ইনভলভ। সেখানে তাহলে তাহলে সিবিআই ওই শুধু সঞ্জয়কেই একা সঞ্জয় যে একাই আসামি, সে কথা কিন্তু সিবিআই বলে নাই। সিবিআই যখন চার্জশিট বলে সেটা না, এটা আমরা একজনের বিরুদ্ধে চার্জশিট দিলাম, তার মানে এই না যে এইটাই শেষ। কিন্তু স্যার, তিলোত্তমার মা, তিনি একজন সন্তানহারা মা হয়ে তিনি এখন বলছেন যে সিবিআই এর সঙ্গে রাজ্য পুলিশের আঁতাত রয়েছে, এমন অভিযোগ তুলছেন, এবং একই সঙ্গে বলছেন যে 5 মাস ধরে সেটাতেই তকমা লাগিয়েছে সিবিআই, যেটা রাজ্য পুলিশ করেছিল, এবং ধৃত সিভিক ভলেন্টিয়ার একাই দোষী সেটা প্রমাণ করে দিয়েছে সিবিআই। কিন্তু আমরা মনে করি সিবিআই মানে সিভিক ভলেন্টিয়ার একা কিছুতেই এ কাজ করতে পারে না। হাসপাতালে কেউ যুক্ত না থাকলে বাইরে থেকে একজন এসে ধর্ষণ খুন করে চলে যাবে, এটা কেউ বিশ্বাসই করবে না। এবং একই সঙ্গে তিলোত্তমার বাবা বলছেন সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ মনে করতে পারেন, এমনই পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে না। আমরা কখনো সিবিআই চাইনি, আমরা আদালতের কাছে ভালো তদন্তকারী সংস্থা চেয়েছিলাম, আদালতের উপর নির্ভর করেছিলাম, আদালত ভালো মনে করেছে, সিবিআই কে দিয়েছে। আদালতকে আমরা জানিয়েছি যে সিবিআই ভালো কাজ করছে না। কি বলবেন? দেখুন, মা তিনি যা বলছেন, তারপরে আমি মন্তব্য করা কঠিন, কেন তারা তো নিজেদের একমাত্র সন্তান হারিয়েছেন, অর্থাৎ তারা অনেক কিছুই বলতে পারে, কিন্তু সেই সব কথাটাই যে আইনের খাতায় বিচার করা হবে, সেটাও বিচার করা উচিত না। তার সত্ত্বেও আমি বলছি কি, যে আমি তো আগেই বললাম যে এই তদন্ত প্রথম হচ্ছে যে যেভাবে নষ্ট করা হয়েছে সব, যেখানে যেভাবে এই অপরাধটা হয়েছে, সেখানে তদন্ত করা এটাই খুব কঠিন। এবং প্রথমেই আমি আরেকবার বলছি কি, যে মা বাবাদের কথা বলছি, দেখুন তুষার মেহতা তো প্রথম দিনই বলে দিয়েছে যে আমাদের পক্ষে একটা চ্যালেঞ্জ, এ তদন্ত করাটাই একটা চ্যালেঞ্জ। তদন্তে কি হবে না হবে সেটা পরের কথা, কিন্তু তদন্তই করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? যে ওই সিন অফ ক্রাইম, যেখানে ঘটনা ঘটেছে, সেটাই পরিবর্তন করা হয়েছে। তো তাহলে তো তারা প্রথমেই বলে যাচ্ছে। অর্থাৎ এইটা যদি, এই কথাটা তো আর কেউ বলে নাই, বলেছে কি কেউ বলতে পারে নাই, সিবিআই বলেছে, নিজেই বলেছে। 1 নম্বর। 2 হচ্ছে, দেখুন সিবিআই এই চার্জশিটে যেটা করেছে শুধু একজনের বেলায়, কিন্তু সেইখানে এই কথা বলে নাই যে এই কেসের মধ্যে শুধু ওই ইনভলভ, এই কথা সিবিআই বলে নাই, লিখিতভাবে বলে নাই।
অর্থাৎ তাহলে উনি এই কথা বলছেন কারণ আমি যদি একটু মনে না করে যদি আমি এক সরাসরি দেখুন আপনি কাঠগড়ায় আসেন, আপনাকে তো যখন কোনো কিছু আপনি একটা ইনভেস্টিগেটিং এজেন্সি সম্বন্ধে বা তদন্ত সম্বন্ধে আইনের কথা বলছেন, আপনি মা বাবা আপনাদের হারিয়ে প্রথমেই বলেছি, তো আপনারা মানে আপনাদের খারাপ লাগতেই পারে, কিন্তু আপনি যদি আইনের দেখুন আপনাকে তো আইনের লড়াই লড়তে হবে, আইনের বাইরে তো আপনি না, হুম, আইনের বাইরে তো মা বাবা আইনের বাইরে কেউ না, আমরা কেউই আইনের বাইরে না, কিন্তু সেইখানে তো বলছে যে এই যে চার্জশিটটা শুধু এর বেলায়, কিন্তু তার মানে যে অন্য যে লোকগুলো রয়ে গেল আমি আর চার্জশিট করব না তা তো না, হয়তো সে তো সুপ্রিম, তারা তো নিজেরাই লিখিতভাবে বলছে যে আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং আমরা ঠিক সময় গিয়ে আরো চার্জশিট করব, এবং এই কথা শুধু না সুপ্রিম কোর্টও 15/10/2004 সালে সুপ্রিম কোর্ট লিখিতভাবে বলছে যে এখন তদন্ত চলছে, ওরা ছাড়া আরো মানে আরো লোক কারা এর মধ্যে ইনভলভ আছে সেই তদন্তই চলছে। হুম। কিন্তু স্যার মানে যেটা দেখা যাচ্ছে যে আদালতের সামনে যখন একের পর এক বন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই পেশ করেছিল সুপ্রিম কোর্টে, সেই স্ট্যাটাস রিপোর্ট দেখে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবাক হয়েছিলেন। তারা বলছেন যে কেউ বলেছেন ৩০ বছরের কর্মজীবনে এমনটা দেখিনি, বা কেউ বলছেন যে দে আর শকড, এই ধরনের প্রশ্ন মানে কথা বলেছিলেন, যেটা কিন্তু সেই সময় যাকে বলে একটা ভূমিকম্প করে ফেলেছিল যে কি এমন ঘটনা ঘটেছে যেটা স্ট্যাটাস রিপোর্ট সিবিআই দিয়েছে এবং যা দেখে বিচারপতিরা এরকম অবাক হয়ে যাচ্ছেন, আঁতকে উঠছেন। কিন্তু সিবিআই এর চার্জশিট নিয়ে ক্ষোভ করে তিলোত্তমার বাবা বলছেন যে এই যে বিচারপতিরা যে এরকম অবাক হয়ে গেলেন, আতঙ্কিত হয়ে পড়লেন, তার কিন্তু কোনো প্রতিফলন চার্জশিটে দেখা যায়নি। কলকাতা পুলিশ যা করেছিল তাতেই শিলমোহর লাগিয়ে একটা ঢিলেঢালা চার্জশিট নিম্ন আদালতে দিয়ে দিয়েছে। এরকম দেখুন আবার আমি বলি উনি তাহলে তারাই ভালো আইন জানেন, মা বাবাই ভালো আইন জানেন, আমরা কিছু আইন ফাইন দেখুন আমিও কিছু আইন ফাইন জানি না, তদন্ত করেছি একটু সামান্য জীবনে 25-30 বছর ধরে তদন্ত করেছি, সেইটাই সে থেকে বলতে পারি কি যে না, ওই যে কথাটা বলা হচ্ছে না, একটা কথা বলা হচ্ছে যে এই কি তদন্ত হয়েছে আমরা 23 বছরের মধ্যে এরকম তদন্ত হয়েছে না। সে তো এই ক্যালকাটা পুলিশের কথা, সে ক্যালকাটা পুলিশে পাদ্রিওয়ালা উনি জাস্টিস, তিনি এই ক্যালকাটা পুলিশ সম্বন্ধে বলা হচ্ছে যে এই যা তদন্ত এরকম তদন্ত আমি 30 বছরের মধ্যে দেখিনি, তো এইটা নিয়ে তো আর কোনো প্রশ্ন উঠতে পারে না, এটা তো একেবারে সিভিয়ার মানে ক্যালকাটা পুলিশের বলা যায় যে একেবারে মুন্ডপাত উনি করলেন যে তুমি কিচ্ছু করো নাই, তুমি কিচ্ছু করো নাই, তদন্ত কিচ্ছু হয় নাই, এইরকম তদন্ত আমি আমার 30 বছরের অভিজ্ঞতার মধ্যে আমি দেখিনি, অর্থাৎ এই ম্যাটারটা ক্লিয়ার। তাহলে ওটা তো সিবিআর বেলার কথা না, ও তো এই ক্যালকাটা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কথা, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে পুরো ওয়েস্ট বেঙ্গলের কথা, তো সেটা তো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ভয়ঙ্কর, তাহলে সেই যে ভয়ঙ্কর তারা তো সেটা সেদিন ব্যাখ্যা করেছে যে আমরা এটাকে বলতে পারছি না, এবং 2বার সেখানে রিপিট করছে তারা লিখিতভাবে যে আমরা এই যে ভয়ঙ্কর ব্যাপারটা, হ্যাঁ, আমরা এটাকে জনমানুষ আপনাদেরকে আমরা বলতে পাচ্ছি না, তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো কি যে ওনারা মিথ্যে কথা বলছেন, যদি তারা বুঝতে পারে না যে সিবিআই যদি মিথ্যে কোনো কিছু কথা বলে তাহলে প্রমাণ থাকবে না, তাহলে প্রমাণ দিয়েছে বলেই ওনারা ওই কথাটা বলছেন, অর্থাৎ আমাদের মনে হয় যে বিচার ব্যবস্থা সেই এই শিয়ালদা যিনি জাজ সাহেব তিনি যা বিচার করছেন, হাইকোর্ট যে কেসটা আমাদের দিয়েছেন, আমি বলবো কি স্যালুট দ্য চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট, তিনিই তো এই কেসটা দেখছে যে কিছুই ইনভেস্টিগেশন হচ্ছে না, অর্থাৎ আমি সিবিআইকে দিলাম, এবং সেইখানে বসে যদি সুপ্রিম কোর্ট নিজে বলছে যে আমরা তাদের রিপোর্ট দেখে আটকে উঠেছি, আমরা রিপোর্ট দেখে আটকে উঠেছি, কিন্তু আপনাদের সামনে আমরা রিপোর্টটা সে কি হয়েছে আমরা সেটা বলতে পারছি না, আমার মনে হয় যে এর পরেও আপনারা যে মা বাবা কান্নাকাটি করবেন ঠিকমতো হলো না অমুক তমুক হলো না, কিন্তু মনে রাখতে হবে যে এই চার্জশিটটা শুধু সঞ্জয়ের বেলায়, কিন্তু তার মানে এই না যে তদন্ত বন্ধ হয়ে গেছে এবং এই ভয়ঙ্কর জিনিস হয়নি, এটা আমি তাদেরকে প্রার্থনা করব মা এবং বাবা আপনারা
আপনাদের পক্ষে বিচলিত হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু তবুও বলি দেখুন, আইন তো, আইনের দরজায় তো আমরা গিয়েছি। আমাদের দেশে কনস্টিটিউশন রয়েছে, তার তার মাধ্যমে এই আইন বলেছেন যে সমস্ত কথা। আমি তো একেবারে আপনাদের সেই সুপ্রিম কোর্টে যা যা বলা হয়েছে, যা যা সেই কথা, এবং চার্জশিটের লাস্টে কি বলা হয়েছে তাও আমি পড়ে শুনিয়েছি। আশা করি আহ, এরপরে আপনারা বিচার আরো সঠিকভাবে দেখার চেষ্টা করবেন। স্যার, যেটা আমরা একটা শেষ প্রশ্ন করব যে আরজিকর যখন আরজিকরের বিষয়ে যখন দেখা যাচ্ছে যে পুলিশ সেভাবে কোনো তদন্ত করছে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি আর 5 দিন দেখবো বা 7 দিন দেখবো, তারপরে এই বিষয়টা আমি সিবিআই এর হাতে তুলে দেবো। কিন্তু তার আগেই কিন্তু কলকাতা হাইকোর্ট এই বিষয়টা থেকে পুলিশকে সরিয়ে দিয়ে পুলিশকে রীতিমতো কাঠগড়ায় তুলে ভর্ৎসনা করে সিবিআই এর হাতে এর তদন্তভার তুলে দিয়েছিল এবং এরপরে শতপ্রণোদিত মামলা করে সুপ্রিম কোর্ট বিষয়টাকে নিজের আওতায় নিয়ে এসেছিল। কিন্তু দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে এই তদন্তের যে মানে তদন্ত প্রক্রিয়া সেটা কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছে, ডিলে হচ্ছে। ফলে একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে আরজি কর আবহে সুপ্রিম কোর্টের ভূমিকাটা আসলে কি, এবং একইভাবে যেভাবে শুধুমাত্র একজন সঞ্জয় রায়কে বলির পাঠা করা হলো এবং এখনো পর্যন্ত অন্যরা অন্ধকারে রয়ে গেল, তাতে একটা আশঙ্কা করা হচ্ছে যে সেই যে নো ওয়ান কিল্ড জেসিকা বলে একটা বিষয়, একটা ঘটনা মানে সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল, ফাইনালি দেখা গেল জেসিকাকে কেউই হত্যা করেনি, অথচ জেসিকা মারা গেছে, খুন হয়েছে। এই তিলোত্তমার ক্ষেত্রেও ব্যাপারটা নো ওয়ান কিল তিলোত্তমা এরকমই না হয়ে যায়, কি বলবেন? দেখুন, আমি কনজেকচার করে কি কাল্পনিকভাবে কোনো কথা বলতে আমার পক্ষে সম্ভবপর হবে না, কিন্তু এইটুকুন বলতে পারি যে রিপোর্টগুলো সিবিআইয়ের হাতে রয়েছে, সিএফএসএল রিপোর্ট বলি, দুটো দুটো রিপোর্ট রয়েছে, তাদের তদন্তের রিপোর্ট রয়েছে, এবং সুপ্রিম কোর্টে সেই তদন্তের রিপোর্ট মানে সাবমিট করা হয়েছে। আজকে না হয় কালকে তো এই সুপ্রিম কোর্টে আর একজন হয়তো কেস করতে পারে যে সিবিআই কি রিপোর্ট দিয়েছিল আমরা দেখতে চাই, তখন আর একটা বেঞ্চ হতে পারে, কিন্তু সেটা এখন হবে না, ভবিষ্যতে হবে। আমার বিশ্বাস সেই ভবিষ্যতে হয়তো আমিও জীবিত থাকবে না, আরও 10টা লোক আমরা এই সময়ের লোক যারা আছি, যারা বৃদ্ধ বিশেষ করে, আমরা থাকবো না। কিন্তু আমার বিশ্বাস যে আমাদের সুপ্রিম কোর্ট, আমি যেহেতু সুপ্রিম কোর্ট মনিটরিং কেস, এটা তাহলে মনে রাখতে হবে দায়িত্ব তাদের আছে। যিনি এখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়েছেন তাঁরও দায়িত্ব আছে, আর যিনি ছিলেন না, বিশেষ করে তার দায়িত্ব ছিল, তিনি কিন্তু প্রত্যেকবারই কি কি হয়েছে না হয়েছে প্রত্যেকবারই বলেছেন এবং লিখিত হবে বলেছেন। আমার বিশ্বাস যে আমার যে 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 আমাদের মানে কনস্টিটিউশনের পরে ভিত্তিতে এই সুপ্রিম কোর্ট রয়েছে, সেই সুপ্রিম কোর্ট যখন মনিটর করেছে এবং বিভিন্ন সময় তার প্রকাশ করেছে, তাকে অবিশ্বাস করা মানে হচ্ছে কি, যে তাহলে আমাদের যে বিচার ব্যবস্থা, আমাদের যে কনস্টিটিউশনের মাধ্যমে যে বিচার ব্যবস্থা, তার প্রতি বিশ্বাস হারানো, এটা ঠিক নয়। থ্যাংক ইউ।